ওয়েলকাম এভরিওয়ান, ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 ক্লাস 10 মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট আসছে যাতে আমি ক্লাস 10 ঠিক আছে দশম শ্রেণী মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মনতে চ্যাপ্টারটি পড়িয়ে দিই। তো আমি পড়িয়ে দিচ্ছি, যদিও আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্লাস 10 এর প্রত্যেকটি চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো। তো আজকে আমি তোমাদেরকে জীবনের প্রবাহমানতা অধ্যায়টা শুরু করছি, বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আজকে আমি ক্রোমোজোম, ডিএনএ, জিন এই সমস্ত নিয়ে আলোচনা করবো। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, ক্রোমোজোমের গঠন থেকে শুরু করে যেগুলো পড়তে হবে মাধ্যমিক জীবন বিজ্ঞান। আমার সাজেশনের শেষ কথা, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড। আমার মুখ দিয়ে কোনো প্রশ্ন বেরিয়েছে তো সেটাই আসবে, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো দেখো, তোমাদের যে ক্লাস 10 মাধ্যমিক তো লাইফ সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার যেটি জীবনের প্রবাহমানতা, তো প্রথমেই তোমাদেরকে যেটা পড়তে হবে ক্রোমোজোম, ঠিক আছে? তো ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে, যেটা নিউক্লিয়াসের গঠন। আমরা জানি কি নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের কটা অংশ থাকে? নিউক্লিয়াসে 4টি অংশ থাকে। আমরা সকলে জানি এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, ঠিক আছে? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, আর এটা হচ্ছে নিউক্লিয় রস, ঠিক আছে? তো কোষ বিভাজনের সময় কিন্তু এই যে নিউক্লিয় জালিকা থেকেই ক্রোমোজোম তৈরি হয়। কোষ বিভাজনের সময় কি হবে? এই নিউক্লিয় জালিকা থেকেই ক্রোমোজোম তৈরি হবে। এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? বিজ্ঞানী ওয়ালডেয়ার ক্রোমোজোমের নামকরণ করেছিল। তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে কোষ বিভাজনের সময় নিউক্লিয় পর্দা থেকে সৃষ্ট স্বপ্রজননশীল, ঠিক আছে, যে সুতোর মতো অংশ, স্বপ্রজননশীল এবং যেটা বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির প্রকরণ বলো, ঠিক আছে, প্রকরণ বা বিবর্তন, পরিব্যক্তি বা মিউটেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকেই আমরা বলবো ক্রোমোজোম, ঠিক আছে? কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সুতোর মতো অংশ, যেটা কি করবে? বংশগত বৈশিষ্ট্য বহন করবে এবং প্রজাতির প্রকরণ, তারপরে হচ্ছে পরিব্যক্তি বা বিবর্তন, মিউটেশন, ঠিক আছে, মিউটেশন বা পরিব্যক্তি, প্রকরণ বা বিবর্তন, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম। ক্লিয়ার? তো এবারে আমরা দেখবো যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে কি ইন্টার রিলেশন রয়েছে। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃ সম্পর্কটা কি সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমে আমি বললাম যে কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। এবার ক্রোমোজোমের মধ্যে থাকে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। একটু পরে যখন আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন দেখবো তখন দেখবো ক্রোমোজোমের মধ্যে দু রকমের প্রোটিন রয়েছে। আম্লিক প্রোটিন, যেটাকে বলা হয় নন হিস্টোন, এবং আরেকটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন। দু রকম প্রোটিন রয়েছে, হিস্টোন এবং নন হিস্টোন, এবং নিউক্লিক অ্যাসিডও দু রকম রয়েছে ক্রোমোজোমের মধ্যে। ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। তো সবসময় মনে রাখবে, একটা ক্রোমোজোমের মধ্যে 90% ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে, 90% ডিএনএ এবং কি থাকবে? হিস্টোন প্রোটিন থাকবে, এবং 10% থাকবে হচ্ছে আরএনএ এবং নন হিস্টোন। 10% থাকবে হচ্ছে আরএনএ এবং নন হিস্টোন। ক্লিয়ার? তো এখানে এটাই আগে বুঝতে হবে যে কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম তৈরি হচ্ছে। ক্রোমোজোমকে আমরা নরমালি এইভাবে আঁকবো, আর যখন পরীক্ষায় আসবে ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র আঁকো, ইউক্যারিওটিক ক্রোমোজোম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন এই ছবিটা আঁকতে হবে, একটু পরে দেখাচ্ছি আমি। তাহলে কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে কি তৈরি হলো? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম আবার কি নিয়ে তৈরি? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। তার মানে ক্রোমোজোমের মধ্যে আমরা কি পাবো? ডিএনএ, ঠিক আছে? ক্রোমোজোমের মধ্যে আমরা পাবো হচ্ছে ডিএনএ। আর ডিএনএ যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে সেটাই হলো জিন। ডিএনএ যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে সেটাকে আমরা বলি জিন। জিন কি? জিন হচ্ছে ডিএনএ বা আরএনএ এর যে অংশ একটা পলিপেপটাইড মানে প্রোটিন তৈরির মাধ্যমে, একটা পলিপেপটাইড বা প্রোটিন তৈরির মাধ্যমে জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে, তাকে আমরা বলবো জিন। জিন হচ্ছে ডিএনএ বা আরএনএ এর এমন একটা অংশ যেটা কোনো পলিপেপটাইড উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, বা এক কথায় বলা যায় যে ডিএনএ এর যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে সেটাই হলো জিন। তাহলে এটা হয়ে গেল ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক, ঠিক আছে? আসলে ক্রোমোজোমের যে গঠনগত একক, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে আমরা বলি নিউক্লিওজোম, যেটা কিন্তু ক্লাস 10 এর সিলেবাসে নেই, ঠিক আছে? ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে আমরা বলে থাকি নিউক্লিওজোম, যেটা কিন্তু ক্লাস 10 এর সিলেবাসে তোমরা পাবে না।
তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি নিউক্লিওজোম জিনিসটা কি। দেখো, নিউক্লিওজোমের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, ক্রোমোজোমের মধ্যে আমি কি বললাম, হিস্টোন প্রোটিন থাকে। তো ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন গুলো এরকম হয়। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ক্লাস 10 এর সিলেবাসে নেই নিউক্লিওজোম, ঠিক আছে। হিস্টোন প্রোটিন কি কি থাকে, H1, H2A, H2B, H3, H4। তাহলে ক্রোমোজোমের যে ক্ষারীয় প্রোটিন হিস্টোন, ক্রোমোজোমের মধ্যে এরকম 5 রকমের হিস্টোন রয়েছে, H1, H2A, H2B, এটা তোমরা ক্লাস 12 এ পড়বে, H3 এবং H4, ঠিক আছে। তার মধ্যে এই চারটা সবসময় একসাথে থাকে, H2A, H2B, H3, H4। H2A হিস্টোন, H2B হিস্টোন, H3 হিস্টোন এবং H4 হিস্টোন, এই চারটি হিস্টোন সবসময় এরা অলওয়েজ একসাথে থাকবে এবং দু কপি করে থাকবে এবং এই জন বাইরের দিকে থাকবে। তাহলে এটাকে যদি আমি আঁকি তাহলে এরকম দেখতে পাবো, ধরো এরকম রয়েছে। তাহলে এই যে H1, H2A, ঠিক আছে, H2A, H2B, H2B, H3, H3, H4, H4, বুঝা গেল ব্যাপারটা? তাহলে এরা সবসময় একসাথে থাকে দু কপি করে। কি কি, H1, H1 বাইরের দিকে থাকবে, H2A, H2A, দুটো H2A, তাহলে কি হলো, ডাইমারে 2, ঠিক আছে, H2B, তাহলে এটা হবে ডাইমার, তাহলে ডাইমার টেট্রা মানে কি 4, H3, আবার দুটো ডাইমার, H4, এটা ডাইমার, দুটো ডাইমার মিলে টেট্রামার এবং দুটো টেট্রামার মিলে অক্টামার, অর্থাৎ 4 দুগুণ 8। দেখো ভালো করে, দুটো H2A, দুটো H2B, দুটো H3, দুটো H4। তাহলে এই চারটা হিস্টোন দু কপি করে একসাথে থাকে, এটাকে আমরা বলবো কোর প্রোটিন বা অক্টামার, ঠিক আছে, এটাকে আমরা বলি কোর প্রোটিন বা অক্টামার। আর এদেরকে বাইরের দিকে যুক্ত থাকে H1, ঠিক আছে। H1 কি করে, দুটো অক্টামারকে যুক্ত রাখে, এইভাবে চলবে। আবার এখানে 8টা থাকবে, ঠিক আছে, আবার এখানে 8টা থাকবে, আবার এখানে 8টা থাকবে, H1, H2A, H2B, H3, H4। তাহলে H1 সবসময় বাইরের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে কি বলা হয়, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে বলা হয় নিউক্লিওজোম। ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে আমরা বলবো নিউক্লিওজোম। এটা একটু জেনে রাখো, তোমাদের হায়ার স্টাডিজে কাজে লাগবে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একককে কি বলা হয়, নিউক্লিওজোম। নিউক্লিওজোমে কি প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন। কয় প্রকার হিস্টোন প্রোটিন, 5 প্রকার, H1, H2A, H2B, H3, H4। H1 সবসময় বাইরের দিকে থাকে, H1 কে আমরা বলবো বাহ্যিক হিস্টোন বা বাহ্যিক প্রোটিন, H1 কে আমরা বলবো বাহ্যিক হিস্টোন, ঠিক আছে। আর H2A 2 কপি থাকে, H2B 2 কপি থাকে, H3 2 কপি থাকে, H4 2 কপি থাকে, তাহলে 4 দুগুণ 8, এরা সবসময় একসাথে থাকে, এটাকে বলা হয় অক্টামার, ঠিক আছে। আর অক্টামার আর বাহ্যিক হিস্টোন যে ডিএনএ দ্বারা গঠিত, এটা একটা ডিএনএ, এটা একটা দড়ি, হিস্টোন হচ্ছে বল আর ডিএনএটা তাকে পেঁচিয়ে রেখেছে, তাহলে এই দড়িটার নাম হচ্ছে কি লিঙ্কার ডিএনএ, ঠিক আছে, এই দড়িটার নাম হচ্ছে লিঙ্কার ডিএনএ। তো এই যে স্ট্রাকচার, এটাকে আমরা বলি নিউক্লিওজোম, ঠিক আছে, নিউক্লিওজোম। এই স্ট্রাকচারটাকে আমরা বলি নিউক্লিওজোম। নিউক্লিওজোম আরো পাক খাবে, আরো পাক খেয়ে নিউক্লিওজোম হয়ে যাবে 10 ন্যানোমিটার তন্তু, সেটাকে আমরা বলবো সলিনয়েড। নিউক্লিওজোমটা আরো পাক খাবে, দড়িটা আরো পেঁচাবে, আরো পেঁচতে কি হবে, 10 ন্যানোমিটার তন্তু হবে, যেটাকে আমরা বলবো সলিনয়েড। সেটা আরো পাক খাবে, আরো খেতে 300 ন্যানোমিটার হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো সুপার সলিনয়েড। সেটা আরো পাক খাবে, ঠিক আছে, পাক খেতে 700 ন্যানোমিটার ক্রোমাটিড, তারপরে 1400 ন্যানোমিটার সম্পূর্ণ ক্রোমোজোম। এটা ইন ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম, কিন্তু এত কিছু তোমাদের দরকার নেই। তোমরা সোজা কথা বলবে যে কোষ বিভাজনের সময় নিউক্লিওজোম সলিনয়েড মডেল মাধ্যমিকের সিলেবাসে নেই, সোজা কথা। তোমরা বলবে যে কোষ বিভাজনের সময়, যদি তোমাদেরকে একটা প্রশ্ন দেয়, এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক লেখো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক লেখো। তাহলে প্রথমে বলতে হবে কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়। ক্লিয়ার? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, দুটো হলো।
তারপরে ডিএনএ যে অংশ প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে সেটা হলো জিন। তারপরে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে, প্রথমে নিউক্লিয় জালিকা, তারপরে ক্রোমোজোম, তারপরে হচ্ছে ডিএনএ, তারপরে জিন। ঠিক আছে, এবারে আমরা দেখবো হচ্ছে ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন এবং রাসায়নিক গঠন। ঠিক আছে, ক্রোমোজোমের মরফোলজি এবং কেমিক্যাল স্ট্রাকচারটা দেখবো। তো ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন, ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের ছবি কিন্তু মাধ্যমিকে খুবই আসে। এই ছবিটা তোমাদেরকে আঁকতে লাগবে, একদম সোজা ছবি, 2 মিনিটও লাগে না এই ছবিটা করতে। তো একটা ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন দেখতে গেলে আমরা দেখবো যে ক্রোমোজোমের মধ্যে কি কি স্ট্রাকচার রয়েছে। নরমালি কিন্তু আমরা ক্রোমোজোমকে এইভাবে আঁকি। ঠিক আছে, আচ্ছা তো দেখো, তো প্রথম কথা ক্রোমোজোমের অংশগুলি সম্পর্কে আমরা এক এক করে পরিচয় হব। তো ক্রোমোজোমের প্রধান অংশ কি? প্রথম অংশটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিড কি জিনিস? এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে একটা ক্রোমোজোমে সবসময় 2টো ক্রোমাটিড থাকবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। একটা ক্রোমোজোমে 2টো ক্রোমাটিড। প্রত্যেকটা ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে এক জোড়া সুতোর মতো অংশ নিয়ে গঠিত সেটাকে ক্রোমাটিড বলে, বা এটাকে ক্রোমোজোমের বাহুও বলা হয়। এই যে একটা ক্রোমাটিড, এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এখানে কিন্তু 4টা ক্রোমাটিড নেই, এখানে 2টো ক্রোমাটিড রয়েছে। এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। ঠিক আছে, আমি এখানে মুছে আরেকবার দেখাচ্ছি। প্রত্যেকটা ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর, এই যে এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর এক জোড়া সুতোর মতো অংশ নিয়ে গঠিত, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রোমাটিড। তাহলে এই ছবিটাতে ক্রোমাটিড কোনটা? এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তোমাদেরকে তো ছবি চিহ্নিত করতে দেবে। ঠিক আছে, এটা একটা ক্রোমাটিড হবে এবং এটা একটা ক্রোমাটিড হবে। এবারে দেখো, আচ্ছা এবারে নেক্সট যেটা হচ্ছে ক্রোমোনিমা। ক্রোমোনিমা কি জিনিস? যেটাই ক্রোমাটিড সেটাই অন্য একটা দশায়, সেটার নাম হচ্ছে ক্রোমোনিমা। আমরা যখন কোষ চক্র পড়বো তখন জানবো কোষ চক্রের যে প্রথম দশা সেটা হচ্ছে ইন্টারফেস, যেখানে কোনো কোষ বিভাজন হয় না। ঠিক আছে, কি দশাটার নাম বললাম? দশাটার নাম বললাম হচ্ছে ইন্টারফেস। এটা হচ্ছে কোষ চক্রের প্রথম দশা, এখানে কোনো কোষ বিভাজন হয় না, বিভাজনের প্রস্তুতি চলে। তো ইন্টারফেস দশায় ক্রোমোজোমের যে 2টো তন্তু থাকে তাকে আমরা বলি ক্রোমোনিমা। তো কিছুই না, ক্রোমাটিড এবং ক্রোমোনিমা কিন্তু একই জিনিস, সেটা তোমার দশা অনুযায়ী বা তোমার হচ্ছে ফেজ অনুযায়ী আলাদা আলাদা নাম হচ্ছে। তো এই ছবিটাতে যদি তোমাকে ক্রোমাটিড দেখাতে বলে তাহলে যেটাই ক্রোমাটিড দেখো, এটাই ক্রোমাটিড, এটাই ক্রোমোনিমা। ক্রোমাটিড অবলিক ক্রোমোনিমা দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটাই ক্রোমাটিড সেটাই ক্রোমোনিমা, শুধু দশা ভেদে সেটা নাম আলাদা। নর্মালি একটা ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর একজোড়া সুতোর মতো অংশ নিয়ে গঠিত, সেটাকে আমরা বলি ক্রোমাটিড। আর ইন্টারফেস দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটো সুতোর মতো অংশ থাকে সেটাকে বলে ক্রোমোনিমা। ঠিক আছে, তাহলে যেটাই ক্রোমাটিড সেটাকে আমরা বলবো ক্রোমোনিমা। এবার কি হয়, ক্রোমোনিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব সব জায়গায় একই রকম হয় না। কোথাও কোথাও ঘনত্ব বেশি হয়, কোথাও কোথাও ঘনত্ব কম হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রোমোনিমা, এই যে এটা ক্রোমোনিমা। ক্রোমোনিমার রাসায়নিক পদার্থ সবসময় এক হয় না। এই যে এখানে ঘনত্ব বেশি, ঘনত্ব কম, আবার এখানে ঘনত্ব বেশি, ঘনত্ব কম, ঘনত্ব বেশি, ঘনত্ব কম, ঘনত্ব বেশি, ঘনত্ব কম। তাহলে ক্রোমোনিমার এই যে অধিক ঘন পুতির মতো যে অংশ, এটাকে বলবো ক্রোমোমিয়ার। এটাকে কি বলবো? ক্রোমোমিয়ার। ছবি কিন্তু চিহ্নিত করতে দিবে, ছবি এঁকে 4টি নাম দেওয়া থাকবে, তো প্র্যাকটিস করতে হবে। তাহলে কি বললাম? ক্রোমোনিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব সব জায়গায় একই রকম হয় না, কোথাও কোথাও ঘনত্ব বেশি, কোথাও কোথাও ঘনত্ব কম। তাহলে অধিক ঘন পুতির মতো যে অংশ সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোমিয়ার। ক্লিয়ার? এবার আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার। তবে দেখতে পাচ্ছ ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ বা 2টি ক্রোমাটিড যার মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলে সেন্ট্রোমিয়ার, বা ক্রোমোজোমের মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের এই যে মুখ্য খাঁজ বা মাঝ বরাবর যে খাঁজটি থাকে, ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজটি থাকে বা ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে যে ঘন অংশ থাকে সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার। এটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। এই যে এই ছবিতে এটা হলো মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ। সেম সেন্ট্রোমিয়ারের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ার কি করেছে? 2টি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রেখেছে। একটা ক্রোমোজোমের নিজস্ব 2টা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তো সেন্ট্রোমিয়ার কি করে? 2টো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রেখেছে, এই যে 2টো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। আরেকটা কি করে? সেন্ট্রোমিয়ারের আরেকটা কাজ আছে। সেন্ট্রোমিয়ার কি করবে? সেন্ট্রোমিয়ার হচ্ছে
যখন কোষ বিভাজন হবে তখন বেম তন্তু তৈরি হবে। আমরা যখন মেটাফেজ পড়বো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়বো, কোষ বিভাজন, মাইটোসিস বা মিওসিস, তো কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন হয়। বেম তন্তু কি, এই যেখানে দেখাচ্ছি আমি, বেম তন্তু হচ্ছে এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় বেম তন্তু আবির্ভাব হয়। উদ্ভিদের ক্ষেত্রে অনুনালিকা এবং প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম বেম তন্তু গঠন করে। তো বেম তন্তুর সাহায্যে ক্রোমোজোম গুলো আটকে থাকে। এই যে ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে যেরকম। তাহলে এই যে এখানে যদি দেখায়, তাহলে এই যে বেম তন্তুর সঙ্গে যুক্ত থাকে কে, সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের দুটো কাজ ভালো করে পড়বে। তাহলে সেন্ট্রোমিয়ার কি, ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ বা ক্রোমোজোমের যে প্রাথমিক খাঁজ তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের কাজ কি, দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। আর কি করে, আর হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে। আচ্ছা, বায়োলজিতে কিন্তু বা লাইফ সায়েন্সে যেটা বললাম, যে সেটা মাধ্যমিক হোক, ক্লাস 11 হোক, এইচএস হোক, আমার সাজেশনে কিন্তু শেষ কথা, যেভাবে আমি বলবো আমার মুখ থেকে যেগুলো বেরাবে সেগুলোই পরীক্ষায় আসবে। আচ্ছা যাই হোক, এখানে একটা কথা, যে এখানে কিন্তু নোটসের ভূমিকা অপরিসীম। ঠিক আছে, নোটসের ভূমিকা অপরিসীম। বায়োলজিতে তুমি যদি নোটস ঠিকঠাক না লিখতে পারো সাজিয়ে গুছিয়ে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, তো সুতরাং যারা নোটস নিতে চাইছো, যারা বায়োলজিতে ভালো 100তে 100 পেতে চাইছো লাইফ সায়েন্সে, ঠিক আছে, আমাকে সরাসরি যোগাযোগ করো 8768035331। ঠিক আছে, 8768035331 সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যারা লাইফ সায়েন্সের নোটস নিতে চাইছো। কারণ নোটস ছাড়া কিন্তু কোনোদিনও তোমরা নাম্বার পাবে না, সেখানে অত্যন্ত পিন পয়েন্ট, টু দা পয়েন্ট লেখা। তো যাই হোক, তো সেন্ট্রোমিয়ার আমরা পড়লাম, এবার আমরা পড়বো কাইনেটোকোর। মনে রাখতে হবে সেন্ট্রোমিয়ার আর কাইনেটোকোর আলাদা কিছু না। সেন্ট্রোমিয়ারের মধ্যেই, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে, এখানে আমি একটু বড় করে রাখছি, এটা একটা সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রোটিন দ্বারা গঠিত প্লেটের মতো অংশ থাকে। সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রোটিন দ্বারা গঠিত প্লেটের মতো অংশ থাকে, সেটাকে আমরা বলবো কাইনেটোকোর। তাহলে প্রথমে আমরা কি জানলাম, সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে যে ঘন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলবো। সেন্ট্রোমিয়ার দুটো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রেখেছে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে, এই যে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রোটিন দ্বারা গঠিত প্লেটের মতো অংশ থাকে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রোটিন দ্বারা গঠিত প্লেটের মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলবো, কাইনেটোকোর। সেটাকে আমরা বলবো হচ্ছে কাইনেটোকোর। এটার সেম কাজ, ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখা। কাইনেটোকোর এবং সেন্ট্রোমিয়ারের কাজটা একই, ক্রোমোজোমকে বেম তন্তুর সঙ্গে যুক্ত রাখে কে, কাইনেটোকোর। হলো, তাহলে দেখো আমরা বললাম হচ্ছে ক্রোমাটিড হলো, ক্রোমোমিয়ার হলো, ক্রোমোনিমা হলো মুখ্য খাঁজ, সেন্ট্রোমিয়ার প্রাথমিক খাঁজ। এবারে আসছি, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ ছাড়া অপর কোনো খাঁজ থাকলে সেটাকে আমরা বলি গৌণ খাঁজ। এই যে ছবিতে দেখতে পাচ্ছ গৌণ খাঁজ, বা এই যে গৌণ খাঁজ। ঠিক আছে, ক্রোমোজোমের মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার ছাড়া অপর কোনো খাঁজ থাকলে সেটাকে আমরা বলি গৌণ খাঁজ। এবং এটা একটা বিশেষত্ব আছে, একে এনওআর বলা হয়। একে কি বলবো, এনওআর। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশ থাকে সেটাকে আমরা কি বলি, নিউক্লিওলাস। এটা নিউক্লিওলাসের পুনর্গঠনে অংশ নেয়, সেই জন্য কি বলা, এনওআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। যেটাই গৌণ খাঁজ সেটাই কিন্তু এনওআর। ঠিক আছে, এনওআর কে আমরা কি বলবো, নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজার, অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। কি, গৌণ খাঁজ। যেটা গৌণ খাঁজ, ক্রোমোজোমের যে গৌণ খাঁজ সেটি নিউক্লিওলাস, সেটি নিউক্লিয়াস লেখলে কিন্তু নম্বর পাবে না। এই যে ক্রোমোজোমের যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস পুনর্গঠনে অংশ নেয়, ক্রোমোজোমের নিউক্লিওলাসের পুনর্গঠনে অংশ নেয়, তাই সেটাকে আমরা কি বলবো, এনওআর বা নিউক্লিওলার রিজিয়ন। আর ক্রোমোজোমের শেষ প্রান্ত দেখতে পাচ্ছি, এটাও শেষ প্রান্ত, এটাও শেষ প্রান্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলবো টেলোমিয়ার। কোন কোন ক্রোমোজোমের শেষ প্রান্ত বাল্বের মতো ফোলা হয়, সব ক্রোমোজোম না, কিছু কিছু ক্রোমোজোমের শেষ প্রান্ত বাল্বের মতো ফোলা হয়, তখন সেটাকে আমরা বলি স্যাটেলাইট। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠন কিন্তু হয়ে গেল। এখান থেকে ভালো করে পড়বে ক্রোমাটিড কি, ক্রোমোনিমা কি, ক্রোমোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ারের কাজ,
কাইনেটোকোর কি, কাইনেটোকোরের কাজ, গৌণ খাজ কি বা এনোয়ার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনোয়ার এর কাজ কি, গৌণ খাজকে এনোয়ার বলে, এটি নিউক্লিওলাসের পুনর্গঠনে অংশ নেয়, তাই একে এনোয়ার বলে। টেলোমিয়ার, ক্রোমোজোমের দুই শেষ প্রান্তকে বা প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ারের কাজ কি? টেলোমিয়ার ক্রোমোজোমকে জোড়া লাগতে দেয় না, টেলোমিয়ারের প্রভাবে দুটো ক্রোমোজোম জোড়া লাগে না, ক্রোমোজোমের মেরুত্ব বজায় রাখে। ঠিক আছে, টেলোমিয়ার ক্রোমোজোমের মেরুত্ব বজায় রাখে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত হতে দেয় না, দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত হতে দেয় না। আরেকটা কি করে, আমরা জানি তোমরা যখন হায়ার স্টাডিজ উঁচু ক্লাসে যাবে তখন দেখবে ডিএনএ কে একটা উৎসেচক কাটে, যেটাকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ডিএনএ কে কাটতে পারে কোন উৎসেচক? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো টেলোমিয়ার কি করবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজটাকে নষ্ট করে। তোমরা সোজা সোজা দুটো কাজ করে নেবে। টেলোমিয়ারের কাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবে যে ক্রোমোজোমের দুই শেষ প্রান্তকে টেলোমিয়ার বলে। এর কাজ কি? টেলোমিয়ার ক্রোমোজোমের মেরুত্ব, পোলারিটি, স্বকীয়তা বজায় রাখে, মেরুত্ব বজায় রাখে, পোলারিটি বজায় রাখে, আর দুটো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত হতে দেয় না। ঠিক আছে, ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। দেখো, সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। প্রথমত একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, দেখো এই ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকবে, আগে আমি এটা বলে নিচ্ছি, সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকবে, তাহলে মাঝখানে থাকলে কি হবে? দুটি বাহু অলওয়েজ সমান হবে, দুটি বাহু সবসময় সমান হবে। তো এটাকে, এটা দেখতে ভি আকৃতি বা ইউ আকৃতি হয়, এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, বারবার বলছি। লাইফ সায়েন্সে তোমরা নিজেরাই নোটস তৈরি করে নিবে, 3-4টা বই একসাথে মিলে নোটস তৈরি করবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। উল্টো পাল্টা কনসেপ্ট ক্লিয়ার না হলে নাম্বার পাবে না, জীবনেও নাম্বার পাবে না, কারণ ক্লাস 10 কোশ্চেন প্রচন্ড ভালো হয়, স্ট্যান্ডার্ড হয়। তো এটা অসুবিধা আছে তোমরা যদি ইয়ে করো। তো যাই হোক, যেটা বলছি যে আমার কথাই শেষ কথা। তো সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকবে সেটা ভি আকৃতি হবে, যেটাকে কি বলবো? মেটাসেন্ট্রিক। এবার দেখো, এবার মাঝখানের কাছাকাছি, তাহলে একটা বাহু একটু বড় হবে, একটা বাহু একটু ছোট হবে। যখন মাঝখানে ছিল দুটি বাহু কি ছিল? সমান ছিল। এবার যখন মাঝখানে কাছাকাছি থাকবে তখন একটা বাহু বড় এবং একটা বাহু ছোট, এটা দেখতে এল আকৃতি হয়। এটাকে আমরা বলে থাকি সাব মেটাসেন্ট্রিক, এটাকে আমরা বলবো সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সাব মেটাসেন্ট্রিক। এবারে যখন একবারে শেষের কাছাকাছি, ঠিক আছে, একবারে যখন শেষের কাছাকাছি, তখন একটা বাহু একটু ছোট হবে, একটা বাহু অনেকটাই বড় হবে, এটা হবে যে আকৃতি, এটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক, এটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। ঠিক আছে, আর একদম যখন শেষে থাকবে, একদম যখন শেষে থাকবে তখন একটাই বাহু দেখা যায়, তখন এটা হয় আই আকৃতি বা টেলোমিয়ার অবস্থানে। টেলোমিয়ারে রয়েছে, সেন্ট্রোমিয়ার এটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে। সেন্ট্রোমিয়ার যদি টেলোমিয়ারে থাকে, মানে একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে, তখন সেটা দেখতে আই আকৃতি হয়, এটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, এটাকে আমরা বলবো হচ্ছে টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? তাহলে সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন সেটা ভি আকৃতি হয়, সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। যখন মাঝখানের কাছাকাছি থাকে তখন এল আকৃতি হয়, যেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। যখন শেষের কাছাকাছি থাকবে তখন জে আকৃতি হবে, যেটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। এবং যখন শেষে থাকবে বা টেলোমিয়ার অঞ্চলে থাকবে তখন হবে আই আকৃতি, যেটাকে বলবো টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? আর সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। এবার আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন যাব, তার আগে বিভিন্ন ক্রোমোজোমের টাইপস বিভিন্ন রকমের হয়। দেখো, এখান থেকে ইডিওগ্রাম কি কোশ্চেন থাকতে পারে। ইডিওগ্রাম কি? তুমি ক্রোমোজোমের একটা ছবি আঁকালে, এই যে আমি ক্রোমোজোমের ছবি আঁকছি বা ক্রোমোজোমের একটা ফটো তোলা হলো, তাহলে ক্রোমোজোমের অঙ্কিত প্রতিরূপকে ইডিওগ্রাম বলে। ক্রোমোজোমের অঙ্কিত প্রতিরূপকে আমরা কি বলবো? ইডিওগ্রাম। আর জীবের নির্দিষ্ট ক্রোমোজোমকে বলা হয় ক্যারিওটাইপ। যেমন মানুষের সবার ক্রোমোজোম জানো তো নির্দিষ্ট, সবার ক্রোমোজোম নির্দিষ্ট, মানুষের যেমন 46, ঠিক আছে, মটর গাছের ক্ষেত্রে যেমন 14। তো এখন মানে জীবের যে নির্দিষ্ট স্থায়ী ক্রোমোজোম সেটাকে আমরা বলবো ক্যারিওটাইপ। আর ক্রোমোজোমের আকার এবং আয়তনের
অঙ্কিত যে প্রতিরূপ সেটাকে বলা হয় ইডিওগ্রাম। এছাড়া কিছু বিশেষ স্পেশাল ক্রোমোজোম রয়েছে যেগুলোকে আমরা দৈত্যাকার বা জায়েন্ট ক্রোমোজোম বলি, যেমন পলিটিন ক্রোমোজোম, ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এগুলোকে জায়েন্ট ক্রোমোজোম বলা হয়, দৈত্যাকার ক্রোমোজোম বলা হয়। পলিটিন ক্রোমোজোম এবং ল্যাম্ব্রাস ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোম কোথায় দেখা যায়? ড্রসোফিলা মাছি, ফল মাছি, দেখবে আমের উপর ভোঁ ভোঁ করে যে মাছিগুলো, ফল মাছি, ড্রসোফিলা মেলানোগাস্টার। ড্রসোফিলা মাছির লার্ভার লালা গ্রন্থির কোষের নিউক্লিয়াসে এই পলিটিন ক্রোমোজোম দেখা যায়। এটা জায়েন্ট ক্রোমোজোম, দৈত্যাকার ক্রোমোজোম, বড়। ল্যাম্ব্রাস ক্রোমোজোম, মাছ, ব্যাং, এদের উসাইট কোষের ডিপ্লোটিন দশায় ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায়। তো যাই হোক, এখানে মনে রাখবে এগুলো হচ্ছে দৈত্যাকার বা জায়েন্ট ক্রোমোজোম হলো পলিটিন ক্রোমোজোম এবং ল্যাম্ব্রাস ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোম দেখা যায় ড্রসোফিলা মাছিতে, ড্রসোফিলা মেলানোগাস্টার বা ড্রসোফিলা মাছির লার্ভার যে লালা গ্রন্থি তার কোষের নিউক্লিয়াসে দেখা যায় হচ্ছে পলিটিন ক্রোমোজোম, আর ল্যাম্ব্রাস দেখা যায় মাছ, ব্যাং ইত্যাদিতে, তাদের উসাইট কোষের ডিপ্লোটিন দশায় এই হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে, এবারে আমরা যাব ক্রোমোজোমের রাসায়নিক গঠন, তারপরে ক্রোমোজোমের শ্রেণী বিভাগের মধ্যে ঢুকবো। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও, পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। আমার সাথে সাথে তোমরা এটা টোকো খাতায়, তাহলে তোমাদেরও হয়ে যাবে। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও। ঠিক আছে, তাহলে ওভারঅল কিন্তু আমাদের ক্রোমোজোমটা প্রায় শেষের দিকেই। আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখো, এটা আমার সাথে সাথে তোমরা করে নাও। তো প্রথমে এখানে দেখো ক্রোমোজোম। তো সবসময় মনে রাখতে হবে, প্রথমে যেটা বললাম ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে, তাই তো? ক্রোমোজোমের মধ্যে কি থাকে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করব, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের মধ্যে প্রথমেই বললাম দু রকম প্রোটিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনের নাম কি? হিস্টোন, এবং আম্লিক প্রোটিনের নাম নন হিস্টোন। তো ক্রোমোজোমের প্রোটিন দু রকমের, একটা হচ্ছে হিস্টোন, আরেকটা হচ্ছে নন হিস্টোন। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, ভীষণ ইম্পর্টেন্ট। হিস্টোন প্রোটিনের মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এগুলো থেকে। আমি একটু আগে বললাম হিস্টোন 5 রকমের, সেগুলো দরকার নেই, হ্যাঁ, সেগুলো তোমাদের সিলেবাসে নেই। H1, H2A, H2B, H3, H4, যখন নিউক্লিওজোমটা আমি তোমাদেরকে বললাম। আর নন হিস্টোনে কি থাকে? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন ইত্যাদি অ্যামাইনো অ্যাসিড থাকে। মেন কথা মনে রাখবে, ক্রোমোজোমের হিস্টোনটা হচ্ছে কি? ক্ষারীয়। হিস্টোনটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, আর নন হিস্টোনটা হচ্ছে কি আমাদের আম্লিক প্রোটিন। আর এদিকে নিউক্লিক অ্যাসিড রয়েছে। নিউক্লিক অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করব, নিউক্লিক অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করব, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, ডিএনএ এবং আরএনএ। তো দেখো, ডিএনএ আরএনএ এর গঠনগত একককে কি বলা হয় তার আগে একটু বলে দিই। ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিডের গঠনগত একককে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে খুব। যে কোনো ডিএনএ হোক বা আরএনএ হোক, এদের গঠনগত এককে কি বলা হয়? নিউক্লিওটাইড। এটা তোমরা ক্লাস 9এও পড়েছো। নিউক্লিওটাইড মানে সেখানে তিনটা জিনিস থাকে, পেন্টোজ শর্করা বা 5C শর্করা, পেন্টোজ শর্করা মানে 5C, 5 কার্বনযুক্ত শর্করাকে পেন্টোজ শর্করা বলে। তার সাথে কি থাকবে? N2 বেস, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। আর কি থাকবে? ফসফেট বা ফসফরিক অ্যাসিড। খাতায় লিখে নাও, নিউক্লিওটাইড ইকুয়াল টু পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট। আর যদি ফসফেটটা না থাকে তখন সেটা হয়ে যায় সাইড, নিউক্লিওসাইড। এটা হচ্ছে টাইড। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে নিউক্লিওসাইড। সেটা কি হবে? পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন ক্ষার, এই দুটোকে একসাথে আমরা বলবো নিউক্লিওসাইড। আর পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এই তিনটা থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওটাইড। এই দুটো জিনিস যেন গন্ডগোল না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিওসাইড এবং টাইডের পার্থক্য মানে কি? নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফেটকে যুক্ত করি তখন সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। ক্লিয়ার? তাহলে এবারে আমরা দেখবো তাহলে ডিএনএ এর মধ্যে কি কি থাকে, এগুলো তোমরা ক্লাস 9 এ করেছো, এগুলো লিখতে হবে। ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে কি কি থাকবে? ডিএনএ যে শর্করাটার নাম সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এছাড়া কি থাকবে? নাইট্রোজেন বেস আর ফসফেট। ঠিক আছে, আরএনএ তেও
একই রকমই আরএনএ যে শর্করাটার নাম সেটার নাম হচ্ছে রাইবোজ। আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। রাইবোজ N2 বেস ফসফেট, ঠিক আছে। এবার দেখো নাইট্রোজেন বেস দু রকমের, আমরা ক্লাস 9 এ পড়ে এসেছি, পিউরিন এবং পিরিমিডিন, তাই তো। নাইট্রোজেন বেস দু রকমের, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন পিরিমিডিন এরও তাই, এরও নাইট্রোজেন বেস দু রকমের, পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। তো পিউরিন দুটো থাকে, সবসময় মনে রাখতে হবে পিউরিন দুটো, পিরিমিডিন দুটো। পিউরিন দুটো কি কি? অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, ঠিক আছে। পিউরিন দুটো, পিউরিন কি কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। গুয়ানিন এবং পিরিমিডিন হচ্ছে থাইমিন এবং সাইটোসিন, ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন আর হচ্ছে সাইটোসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরএনএ এর ক্ষেত্রে পিউরিন গুলো একই থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, কিন্তু পিরিমিডিনটা আলাদা। এখানে থাইমিন, আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ঠিক আছে। আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকবে? ইউরাসিল, ইউ। আর হচ্ছে সাইটোসিন তো থাকবেই, ঠিক আছে। এই হলো কমপ্লিট। এছাড়া এখানে মনে রাখবে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে কি আয়ন থাকে? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। ক্রোমোজোমের মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন থাকে। তাহলে এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ছকের সাহায্যে দেখাও। কোশ্চেনটা যদি তোমাদেরকে দেয় যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও, তাহলে এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সবসময় মনে রাখতে হবে, সবসময় অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হয়, একটা পিউরিনের সঙ্গে একটা পিরিমিডিন যুক্ত হয়, ঠিক আছে। ডিএনএ যে দ্বিতন্ত্রী মডেল, এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি একটু বলে দিচ্ছি। ডিএনএ যে দ্বিতন্ত্রী, এটা আবিষ্কার করেছিল ওয়াটসন এবং ক্রিক, ডবল হেলিক্স, ওয়াটসন এবং ক্রিক। তারা কি বললো? ডিএনএ এর একটা তন্তু যদি 5 প্রাইম টু, তাহলে কি বললো? ডিএনএ এর একটা তন্তু যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে অপর তন্তুটি হবে 3 প্রাইম টু 5 প্রাইম, মানে তন্তু দুটি সবসময় বিপরীতমুখী। এবং সবসময় একটা পিউরিন একটা পিরিমিডিনের সঙ্গে যুক্ত হবে, সর্বদা অ্যাডিনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। এখানে তাই অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, ঠিক আছে। মানে এখানে যদি এ থাকে, তাহলে এখানে থাকবে টি, এবং এদের মাঝে দুটো হাইড্রোজেন বন্ধন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধন থাকে, আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টে হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে। মানে এদিকে যদি সাইটোসিন থাকে, তাহলে এদিকে গুয়ানিন থাকবে, 3টে হাইড্রোজেন বন্ধন, বা এদিকে যদি থাইমিন থাকে, তাহলে এদিকে থাকবে অ্যাডিনিন, দুটো হাইড্রোজেন বন্ধন। ক্লিয়ার? এবার এখান থেকে ইম্পর্টেন্ট যে ডিএনএ আর এন এর পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা, গঠনগত পার্থক্য বা 5C শর্করা বা পেন্টোজ শর্করা। ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আরএনএ তে থাকে রাইবোজ শর্করা। মানে 5C শর্করাটা বা পেন্টোজ শর্করাটার নাম কি? ডিঅক্সিরাইবোজ। আরএনএ এর 5C শর্করা বা পেন্টোজ শর্করার নাম কি? রাইবোজ। ক্লিয়ার? একটা গঠনগত পার্থক্য হয়ে গেল। নাইট্রোজেন বেস দিয়ে পার্থক্য হবে। ডিএনএ নাইট্রোজেন বেস গুলো কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। হলো দুটা পার্থক্য। 3 নম্বর পার্থক্য, ডিএনএ কি দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো, আরএনএ একতন্ত্রী রেখাকার। কার্যগত পার্থক্য কি হবে? ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে, বংশগত বৈশিষ্ট্য বহন করে, আর আরএনএ প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আরেকটা বলবে, এটা তো 5 কার্বন, ডিএনএ এর কত নাম্বার কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না? 2 নাম্বার কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না, সেই জন্য এর নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ আর এর পার্থক্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা ক্রোমোজোমের প্রকার ভেদের মধ্যে আসবো। দেখো, মানুষের ক্ষেত্রে আমি তো বললামই, হচ্ছে মানুষ বলো, পাখি বলো, পায়রা বলো, যে কোনো গাছ বলো, সবার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে ফিক্সড, নির্দিষ্ট থাকে। তো ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোজোম,
দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকে বলা হয় অটোজোম। যেসব ক্রোমোজোম জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারণ করে, আর যেসব ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, সেক্স ডিটারমিনেশন, লিঙ্গ নির্ধারণে সাহায্য করবে, তাদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এর আরেকটা নাম আছে অ্যালোজোম। বুঝা গেল? এই দুটো পার্থক্য পরীক্ষায় দেয়। আচ্ছা, মানুষের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রে মোট ক্রোমোজোম হচ্ছে 46। মানুষের ক্ষেত্রে মোট ক্রোমোজোম কত? 46। ঠিক আছে, সেটা ডিপ্লয়েড 2n, মনে রাখবে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। যখন 2n থাকে, 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, আর ছোট n থাকলে সেটা হ্যাপ্লয়েড, আর 3n থাকলে ট্রিপ্লয়েড। তো 2n মনে রাখবে সবসময় যে কোনো মাতৃকোষ, যে কোনো দেহকোষ, যে কোনো জনন মাতৃকোষ, দেহ মাতৃকোষ বা যে কোনো দেহকোষ সবসময় 2n। তো মানুষের ক্ষেত্রে 2n = 46, মোট ক্রোমোজোম কত? 46। অটোজোম হচ্ছে 44, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটো। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে হবে XX, মহিলাদের ক্ষেত্রে হবে হচ্ছে XX। বুঝা গেল? তাহলে অটোজোম কি? জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, আর যেসব ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদেরকে বলে সেক্স ক্রোমোজোম। এটা একটা পার্থক্য হবে। আর মানুষের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা কত? 44টি, আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি। পুরুষদের ক্ষেত্রে XY এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে XX, XX। ঠিক আছে, তাহলে এই যে অটোজোম, সেক্স ক্রোমোজোম, এখান থেকে কোশ্চেন থাকে। ধরো, তাহলে এবার এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম? যে কোনো দেহকোষ, মানুষের ক্ষেত্রে দেহকোষ সবসময় কি হবে? 2n হবে। দেহকোষ সবসময় কি হবে? 2n হবে। ডিপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, আর n মানে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দেহকোষের ক্ষেত্রে মোট ক্রোমোজোম কত? মানুষের ক্ষেত্রে দেহকোষে মোট ক্রোমোজোম হচ্ছে 46। ঠিক আছে, তাহলে অটোজোম কত? দেহকোষের ক্ষেত্রে অটোজোম হচ্ছে 44, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 2। সেক্স ক্রোমোজোম হচ্ছে 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো দেহকোষে। তাহলে মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম কত? মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম হচ্ছে 46। মানুষের দেহকোষে অটোজোম সংখ্যা কত? 44। মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোম সংখ্যা কত? 2। এবারে কোশ্চেন ঘুরাই দেয় যে ধরো মানুষের জনন কোষ বলে দিল, বা বললো শুক্রাণুতে অটোজোমের সংখ্যা কত, ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত, বা ধরো বলে দিল যে স্ত্রী গ্যামেটের মধ্যে মোট কত ক্রোমোজোম রয়েছে। তাহলে এবার আমরা যখন দেখবো, যখন আমরা শুনবো জনন কোষ, হ্যাঁ, যখন জনন কোষ বা গ্যামেট বা পুং গ্যামেট বা শুক্রাণু বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, সেটা সবসময় n হবে। তাহলে মোট ক্রোমোজোম কত হবে? মোট ক্রোমোজোম হবে হচ্ছে 23। এটা অনেকেই ভুল করে। অটোজোম হবে 22, আর সেক্স ক্রোমোজোম হবে হচ্ছে 1। ঠিক আছে, এখানে বিভিন্ন ভাবে এটা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। মানুষের ডিম্বাণুতে মোট ক্রোমোজোম 23, ডিম্বাণু সবসময় হ্যাপ্লয়েড হবে, অটোজোম 22 আর সেক্স ক্রোমোজোম 1টা। বা এরকম বলে দিল মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম কটা আছে? তাহলে শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 1টা। দুটো লিখলে কিন্তু নাম্বার পাবে না যখন শুক্রাণু বলবে। আর যদি দেহকোষ বলে তখন 2n হবে, তখন হচ্ছে 2 হবে। আরেকবার বলে দিচ্ছি, দেহকোষের ক্ষেত্রে মোট ক্রোমোজোম 46, অটোজোম 44, সেক্স ক্রোমোজোম 2টো। কিন্তু যখন জনন কোষ বা পুং জনন কোষ বা শুক্রাণু বা ডিম্বাণু বা পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট, তখন মোট ক্রোমোজোম 23, অটোজোম হবে 22 এবং সেক্স ক্রোমোজোম হবে 1টি। ঠিক আছে, এবার এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় যে পুরুষদেরকে কেন হেটারোগ্যামেটিক এবং মহিলাদেরকে কেন হোমোগ্যামেটিক বলে। তো দেখো, পুরুষদের ক্ষেত্রে আমি আবার এখানে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পুরুষদের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম? পুরুষদের ক্ষেত্রে অটোজোম কটা থাকে? 44টা কি থাকে? অটোজোম, A ফর অটোজোম। আর সেক্স ক্রোমোজোম থাকে দুটো, একটা X আর একটা Y। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2n। এবার যখন শুক্রাণু উৎপন্ন হবে, এটা দেখো দুভাগে ভাগ হয়ে যাবে। একটা হবে 22A প্লাস X, আর একটা হবে 22A প্লাস Y। তাহলে একটু আগে কি বললাম? মোট ক্রোমোজোম কত থাকে দেহকোষে? 46টা, 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম। তাহলে শুক্রাণু দেখো একটা শুক্রাণু, তাহলে শুক্রাণুতে অটোজোম কটা? 22টা। শুক্রাণুতে অটোজোম কটা? 22টা। সেক্স ক্রোমোজোম কটা? একটা। এটাও তাই, শুক্রাণুতে মোট ক্রোমোজোম কত? 22টা, সেক্স ক্রোমোজোম কত? একটা। তাহলে পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা রকমের শুক্রাণু উৎপন্ন হয়েছে, টু ডিফারেন্ট টাইপস অফ মেল গ্যামেটস। দুটো আলাদা রকমের শুক্রাণু উৎপন্ন হয়েছে, তাই পুরুষদেরকে বলা হয় হেটারোগ্যামেটিক। ঠিক আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা শুক্রাণু উৎপন্ন হয়েছে, তাই পুরুষদেরকে আমরা বলবো হেটারোগ্যামেটিক। আর যদি আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে এখানে দেখাচ্ছি, দেখো মহিলাদের ক্ষেত্রে দেহকোষ কত হবে 44 অটোজোম প্লাস XX, তাহলে ডিম্বাণুতে এটা অর্ধেক হয়ে যাবে 22 প্লাস X, আর কি হবে 22 প্লাস X, 22 প্লাস X, 22 প্লাস X। তাহলে ডিম্বাণুতে মোট ক্রোমোজোম কত 23টা, ডিম্বাণুতে অটোজোম কত 22টা, সেক্স ক্রোমোজোম কত একটা। ডিম্বাণুতে মোট ক্রোমোজোম 23, অটোজোম 22টা, সেক্স ক্রোমোজোম একটা। এবং স্ত্রীদের ক্ষেত্রে দুটো একই রকমের ডিম্বাণু, পুরুষদের ক্ষেত্রে আলাদা আলাদা শুক্রাণু উৎপন্ন হলো 22 প্লাস X, 22 প্লাস Y, দুটো আলাদা রকমের, আর এখানে দুটো একই রকমের গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয়েছে, তাই মহিলাদেরকে আমরা বলবো হোমোগ্যামেটিক। তাই মহিলাদেরকে আমরা বলবো হচ্ছে হোমোগ্যামেটিক। ক্লিয়ার? এগুলো আমরা বংশগতি চ্যাপ্টারে আরো ডিটেইলস জানবো, তাই এখান থেকে এটা ভালো করে পড়বে যে পুরুষদেরকে হেটারোগ্যামেটিক কেন বলে এবং মহিলাদেরকে হোমোগ্যামেটিক কেন বলে। পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা রকমের শুক্রাণু 22 প্লাস X এবং 22 প্লাস Y উৎপন্ন হয়, তাই এরা হচ্ছে হেটারোগ্যামেটিক। এবং মহিলাদের ক্ষেত্রে একই রকমের ডিম্বাণু 22 প্লাস X এবং 22 প্লাস X উৎপন্ন হয়, তাই এরা হলো হোমোগ্যামেটিক। ঠিক আছে, এবারে আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি একদম। এরপরে ক্লাসে আমরা কোষ চক্র, কোষ বিভাজন করবো, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এগুলো আমরা শিখবো। তো আজকে আমরা লাস্ট যে টপিক ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন, ঠিক আছে, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন, এটা তোমরা পার্থক্য আকারে পড়বে। হেটারোক্রোমাটিন এগুলো হচ্ছে ক্রোমাটিনের অংশ, ঠিক আছে। ক্রোমোজোম তো ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা থেকে তৈরি হয়। তো এখানে মনে রাখবে ক্রোমোজোমের যে ক্রোমাটিন দশা, ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ, ইন্টারফেজ দশায় কোন দশাটা মেনশন করতে হবে, যে ইন্টারফেজ দশাটা কি বিভাজন দশা। ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ ইন্টারফেজ দশায় এরকম অকুণ্ডলীকৃত থাকবে, মানে পেঁচানো থাকবে না, অকুণ্ডলীকৃত থাকবে। তাহলে এটাকে যদি রঞ্জকে দেওয়া যায় তাহলে হালকা রং ধারণ করবে। তুমি একটা নর্মাল সুতাকে রঙের মধ্যে ঢোকাও, হালকা রং ধারণ করবে, কিন্তু এটা ইন্টারফেস দশা এরকম পেঁচানো থাকে, কুণ্ডলীকৃত থাকে। তাহলে একটা সুতার থোকা আর একটা পাতলা সুতা, কোনটা বেশি রং ধারণ করবে? যেটা সুতার থোকা সেটা বেশি রং ধারণ করবে। তাহলে ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ কি দশা, দশাটা বলতে হবে ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত থাকে। ইন্টারফেস দশায় কি থাকে? ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত থাকে এবং রঞ্জকে হালকা বর্ণ ধারণ করে, রঞ্জকে হালকা বর্ণ ধারণ করে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন। আর ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ ইন্টারফেস দশায় এরকম পেঁচানো বা কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে, কুণ্ডলীকৃত থাকবে এবং রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করবে, সেটা হচ্ছে হেটারোক্রোমাটিন। কোষ বিভাজন দশায় কিন্তু এটা আবার পাল্টে যাবে। কোষ বিভাজন দশাতে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইন্টারফেস দশা, কিন্তু যখন কোষ বিভাজন হবে, একটু যখন হায়ার স্টাডিজ এর দিকে আমরা যাব, কোষ বিভাজন দশায় কিন্তু এটা গাঢ় বর্ণ ধারণ করে, এটা হালকা ধারণ করে। তোমরা এত দরকার নেই, তোমরা ইন্টারফেস দশাটা বলবে, বইতে তোমরা ইন্টারফেসটাই পাবে, যে ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ ইন্টারফেস। আবারও বলছি কেন নোটস গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো ঠিকঠাক না লিখতে পারলে কিন্তু নম্বর পাবে না। তো যারা যারা নোটস নিতে চাইছো আরেকবার বলে দিচ্ছি, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 8768035331। ন্যূনতম চার্জ রাখা হয়েছে নোটসের জন্য, হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড নোটস, ঠিক আছে, পুরো চ্যাপ্টারের। তো যাই হোক, তো এখানে ক্রোমোজোমের যে ক্রোমাটিন অংশ ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত থাকে, কি থাকে? অকুণ্ডলীকৃত, এবং রঞ্জকে হালকা রং ধারণ করবে। ইন্টারফেস দশাটা বললে হবে, বিভাজন দশা বলার দরকার নেই। আর সেটা ইউক্রোমাটিন, আর এটা হচ্ছে এটা ইন্টারফেস দশায় কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করে, ঠিক আছে। আর আরেকটা, তাহলে এই যে একবার গাঢ় একবার হালকা বর্ণ ধারণ করে, এটাকে বলে হেটারোপিকনোসিস। একবার গাঢ় বর্ণ একবার হালকা বর্ণ, তো এই ধর্মটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হেটারোপিকনোসিস, ঠিক আছে। তো এটা একটা পার্থক্য হবে। সেকেন্ড পার্থক্য কি? এটা সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়। ক্রোমোজোমের সক্রিয় অংশের নাম আছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন বেশি থাকে, এখানে বেশি করে ডিএনএ থাকে, ঠিক আছে, এখানে ডিএনএ বেশি থাকে। আর এটা হচ্ছে নিষ্ক্রিয়, এখানে ডিএনএ খুব কম থাকে বা থাকে না বলেই চলে, এটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে ক্রোমোজোমের নিষ্ক্রিয় অংশের নাম কি? হেটারোক্রোমাটিন।
এই জায়গায় ক্রসিং ওভার হয়, এখানে ক্রসিং ওভার হয় না। ক্রসিং ওভার কি দুটি নন সিস্টারের মধ্যে খন্ড বিনিময়, এটা আমরা মিওসিসের সময় বুঝিয়ে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। ক্রসিং ওভার হয় মিওসিসের প্যাকেটিন উপদশায়, দুটো নন সিস্টার ক্রোমাটিড খন্ড বিনিময় করে। এই যে এরটা এর মাথায়, এটা তো লাল, তো এরটা এখানে চলে আসবে আর এরটা এখানে চলে আসবে, মাথাগুলো চেঞ্জ হয়ে যাবে, তো এটাকে ক্রসিং ওভার বলে। তো এখানে ক্রসিং ওভার হয়, এখানে ক্রসিং ওভার হয় না। তাহলে একটা ক্রোমোজোম যদি হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে যায়, মাধ্যমিক এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে তাহলে কি হবে, হেটেরোক্রোমাটিন যদি বেড়ে যায় তাহলে ক্রোমোজোমটি নিষ্ক্রিয় হবে, ক্রোমোজোমে জিনের প্রকাশ ঘটবে না, ঠিক আছে, নিষ্ক্রিয় ক্রোমোজোমে কম ডিএনএ থাকবে, ক্রোমোজোমে জিনের প্রকাশ হবে না। আর এখান থেকে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য আরেকবার বলে দিচ্ছি, যে ক্রোমোজোমের এই ক্রোমাটিন অংশটা কি, ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় অকুণ্ডলীকৃত থাকে এবং রঞ্জকে হালকা রং ধারণ করে, আর এটা হচ্ছে কুণ্ডলীকৃত থাকে এবং রঞ্জকে গাঢ় বর্ণ ধারণ করে। এটা সক্রিয় বা বেশি ডিএনএ থাকে, এটা নিষ্ক্রিয়। এখানে ক্রসিং ওভার, এখানে ক্রসিং ওভার হয় না, ঠিক আছে। তাহলে কোনো টপিক কিন্তু বাকি নেই, আমি কমপ্লিট করে দিলাম এখান থেকে। তাহলে আজকে আমরা জানলাম ক্রোমোজোম ডিএনএ জিন আন্তঃসম্পর্ক, ক্রোমোজোম সম্পর্কে ডিটেলস বলে দিলাম, ক্রোমোজোমের গঠন, বাহ্যিক গঠন, অঙ্গ সংস্থান, ক্রোমোজোমের প্রকারভেদ, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, ঠিক আছে। ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। জিনোমটা কিন্তু ডিপ্লয়েড সেটে হয় না, হ্যাপ্লয়েড সেটে হয়, ঠিক আছে। হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্রোমোজোম ডিএনএ জিন এইসব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। তোমাদেরকে বেস্ট উইশেস। পরবর্তী ভিডিওগুলির জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।